হওয়ায় কারণ বলছেন শিক্ষাবিদরা। এবং দেশে শিক্ষা ব্যবস্থার উচ্চ পর্যায়ে অবহেলার শিকার বাংলা ভাষা। মাতৃভাষায় বই নেই বিশ্ববিদ্যালয় পর্যায়ে, বিদেশি মৌলিক বইগুলো বাংলায় প্রকাশের তাগিদ। সময় সংবাদে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। প্রবীণ রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তর চলে যাওয়া রাজনীতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্রের বিদায় বলে অভিহিত করেছেন রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ বিভিন্ন অঙ্গনের মানুষ। ফুলের শ্রদ্ধায় বর্ষিয়ানী রাজনীতিবিদকে বিদায় জানাতে এসে এমনই মন্তব্য করলেন তারা। সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ অনেকেই। 7 বারের সংসদ সদস্য বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ রোববার বিকেলে আনা হয় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। এ সময় তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। এরপর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ সহ বিভিন্ন দলের নেতারা। এর আগে বেলা 12টায় সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হয় ঢাকেশ্বরী মন্দিরে। এ সময় তার বর্ণাঢ্য কর্মময় ও রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন একাল ও সেকালের রাজনীতিকরা। রাজনৈতিক ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র হিসেবে আখ্যা দিয়ে তারা বলেন, সুরঞ্জিতের মৃত্যুতে কেবল আওয়ামী লীগের নয়, ক্ষতি হয়েছে পুরো দেশের। পঞ্চদশ সংশোধনী আমরা করলাম, সব ক্ষেত্রে তিনি তার অভিজ্ঞতা ছাত্র হয়ে গেছেন। 1971 সাল থেকে শুরু করে বাংলাদেশের বয়স আর তার পার্লামেন্টারি জীবন সমান, 45 বছর। উনি প্রগতিশীল ছিলেন, গণতান্ত্রিক ছিলেন এবং আপাতমস্তক দীক্ষার একটি অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব। এদেশের রাজনীতিতে, পার্লামেন্টের রাজনীতির ইতিহাসে অনেক বড় শূন্যতা সৃষ্টি করলো। প্রতি মুহূর্তে যেমন রাজনৈতিক বিতণ্ডা, পার্লামেন্টের বিতণ্ডা, নির্বাচন কমিশনের বিতণ্ডা, সেই সময় সুরঞ্জিত সেনের মতো একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান যারা অভিজ্ঞ ব্যক্তি হারানো হওয়ার জন্য জাতীয় সকালে হাসপাতাল থেকে মরদেহ নেওয়া হয় সুরঞ্জিতের জিগাতলার বাসভবনে। সেখানে স্থানীয় এলাকাবাসী সহ অনেকেই আসেন প্রিয় রাজনীতিককে শেষবারের মতো বিদায় জানাতে। আমি আমার পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করব, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। ওনার কাছ থেকে আমি যেটা শিখতে পেরেছি যে কোনো মানুষকে যেই আসুক তাকে সাহায্য করা। শুক্রবার হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ায় বর্ষিয়ান নেতা সুরঞ্জিতকে ল্যাবেইড হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে রাত 9টায় তাকে রাখা হয় লাইফ সাপোর্টে। রোববার ভোর 4:24 চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সেখানে ছুটে আসেন তার শুভাকাঙ্ক্ষী ও দীর্ঘদিনের রাজনৈতিক সহচর। পার্লামেন্টারিয়ান, বাংলাদেশ পার্লামেন্টারি, আমার মনে হয় আমি সবসময় তাকে নাম্বার 1 বলতাম। আমার কাছে এখনো মনে হয় যে নাম্বার 1 কি আমরা হারালাম। সোমবার সকাল 9টায় সিলেটে নেওয়া হবে সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ। সকাল 10টায় শ্রদ্ধা নিবেদনের পর বিকেল 3টায় সুনামগঞ্জের দিরায়ে তার শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে দেশ ও দলের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সকালে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তার জীবনটা খুব বর্ণাঢ্য, তার অকাল মৃত্যু আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। আমাদের দলেরও অনেক ক্ষতি হয়েছে। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী বাবু সুরঞ্জিত সেনগুপ্তের স্মৃতির প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। 70-এর প্রাদেশিক পরিষদে সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন অন্যতম কনিষ্ঠ সদস্য। স্বাধীন দেশের প্রথম সংসদ সহ প্রায় সব সংসদেই নির্বাচিত হয়েছেন তিনি। 60-এর দশকের উত্তাল রাজনীতি থেকে উঠে আসা বামপন্থী এই নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আওয়ামী লীগের রাজনীতিতে। ছাত্র জীবন থেকে রাজনৈতিক হিসাব প্রবীণ এই আইন প্রণেতার মৃত্যুতে তাই শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক অঙ্গন সহ সর্বমহলেই। সুরঞ্জিত সেনগুপ্ত
স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে যিনি প্রজ্ঞা দিয়ে সর্বোচ্চ পরিচিতি পেয়েছিলেন বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে। দীর্ঘদিন ধরে শরীরে বাসা বাঁধা রোগে রোববার ভোরে পরপারে পাড়ি জমাতে হলো 70 এই নেতাকে। রাতে হাসপাতালে ভর্তি করার পর কথা ছিল সকালে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে তাকে, কিন্তু 1946 সালে সুনামগঞ্জে জন্ম নেয়া প্রবীণ এই রাজনীতিবিদ চিকিৎসকদের আর সময় দিলেন না। সব চেষ্টা ব্যর্থ করে ভোরবেলা পৃথিবী ছাড়েন 71 বছর বয়সী গুণী এই পার্লামেন্টারিয়ান। আইনি দক্ষতা ও বিচক্ষণ রাজনৈতিক জ্ঞান সমৃদ্ধ সুরঞ্জিত সেনগুপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে প্রথম জীবনে বামপন্থী রাজনীতিতে নাম লেখান। 1970-এর প্রাদেশিক পরিষদের নির্বাচনে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের হয়ে নির্বাচিত হন তিনি। 1971-এর মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেয়া সুরঞ্জিত গত 4 দশকের সবকটি নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করা প্রথম সারির এই নেতা দলের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসলে রেল মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন। সংসদ বিষয়ক জ্ঞানে ঋদ্ধ এই রাজনীতিক বর্তমান সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন। দলের সবশেষ কাউন্সিলেও তাকে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে পদায়ন করা হয়। বাংলাদেশের রাজনীতিতে খ্যাতিমান এই নেতা তার কর্মে বেঁচে থাকবেন সর্বস্তরের মানুষের মাঝে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। উচ্চ জনগোষ্ঠীর দেশগুলোর জোট ইনান ফোরামের সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশ। রাজধানীতে ফোরামটির 11তম সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 3 দিন ব্যাপী সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাকে সার্বজনীন করার লক্ষ্যে শিক্ষাবিদদের নতুন নতুন কর্মকৌশল নির্ধারণ করতে হবে। এছাড়া পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ইনানের এই সম্মেলন শিক্ষা খাতের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। 1993 সালে বাংলাদেশ, ভারত, চীন সহ পৃথিবীর জনসংখ্যাবহুল 9টি দেশ নিয়ে ইনাইন গঠিত হলেও দেশের মাটিতে প্রথমবারের মতো জোটটির মন্ত্রী পর্যায়ের সম্মেলন। শুরুতেই জোটের নবনির্বাচিত চেয়ার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের হাতে দায়িত্ব হস্তান্তর করেন পাকিস্তানের শিক্ষা বিষয়ক মন্ত্রী বালিক-উর রহমান, যেখানে 2 মন্ত্রী বলেন, সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে ইনাইন ফোরামকে পাড়ি দিতে হবে অনেক পথ। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এমডিজির অধিকাংশ লক্ষ্য অর্জন করেছে। শিক্ষায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। 2016 সালে প্রাথমিক পর্যায়ে ভর্তির হার 98% উন্নীত হয়েছে এবং ঝরে পড়ার হার 20% হ্রাস পেয়েছে। 2010 সাল থেকে এ পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে আমরা 2.25 বিলিয়ন পাঠ্য বই বিনামূল্যে বিতরণ করেছি। এটা বিশ্বের সবচেয়ে বৃহৎ বই বিতরণ কার্যক্রম বলে আমি মনে করি। প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ সারা বিশ্বে মানবাধিকার ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইনাইনভুক্ত দেশগুলোকে নতুন নতুন উদ্ভাবনী কৌশল এবং দূরদর্শী নীতির মাধ্যমে এ সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি। সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ এবং সশস্ত্র সংঘাত আজকের বিশ্বে মানবাধিকার, শান্তি ও স্থিতিশীলতার প্রতি হুমকি হিসেবে দেখা দিয়েছে। আমি আশাবাদী যে এখানে উপস্থিত শিক্ষাবিদ এবং নীতি নির্ধারকগণ এসডিজি ফর এডুকেশন 2030 লক্ষ্যমাত্রার বিষয়ে নিজ নিজ দেশের আকাঙ্ক্ষা, অঙ্গীকার, প্রাধিকারের বিষয়গুলো আলোচনা করবেন এবং এই 9টি দেশের জন্য প্রয়োজনীয় সুপারিশমালা প্রণয়ন করবেন। উদ্বোধনী আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বেকোভও শুভেচ্ছা স্মারক তুলে দেন জোটটির নতুন চেয়ারম্যানের হাতে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, রাজধানীর যাত্রাবাড়িতে গ্যাস বেলুন কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে 2 শ্রমিক নিহত, আহত আরো 2। প্রতি বছর উচ্চ শিক্ষা শেষে প্রায় 5.5 লাখ শিক্ষার্থী কর্মক্ষেত্রে পা রাখেন, কিন্তু দেশে চাকরির সুযোগ না বাড়ায় শিক্ষিত বেকারের হার বাড়ছে। মাধ্যমিক শেষ না করে যে 40% তরুণ শিক্ষা ব্যবস্থা থেকে ঝরে পড়ছে, তারাও যোগ হন চাকরিহীন মানুষের তালিকায়। বিভিন্ন গবেষণা বলছে,
কর্মসংস্থান ও তরুণদের সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করার ক্ষেত্রে অনেকটাই অন্ধকারে বাংলাদেশ। দেশে চাকরির বাজার আর শিক্ষাক্ষেত্রের অসামঞ্জস্যতা নিয়ে সেলিয়া সুলতানার 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় পর্ব। আমি ফিলোসফি সাবজেক্টে পড়াশোনা করি, কিন্তু এই সাবজেক্টের দেখি না মানে চাকরির অবস্থা খুব ভালো। একটি বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতক করেছেন এই শিক্ষার্থী, কিন্তু এই শিক্ষার্থীর মতো অনেকেই জানেন না বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শেষে ভবিষ্যৎ কি। যারা অ্যাপ্লাইড সায়েন্স না, নর্মাল আর্টস বা ব্যাকগ্রাউন্ড বা পিওর সায়েন্সের স্টুডেন্ট, এদের জন্য বাংলাদেশের চাকরি যথেষ্ট অপ্রতুল। আমাদের যে শিক্ষা কম, চাকরিকে সামনে রেখে যদি করা হয় তাহলে আমাদের ভালো হতো। আবার অনেকেই ঠিক করে রেখেছেন পড়াশোনা শেষে সরকারি চাকরির পরীক্ষায় বসবেন, তবে সে পথও সহজ নয়। তার জন্য আলাদা করে তৈরি করতে হয় নিজেকে, তাও সেই চেষ্টাও চালাতে হয় বছরের পর বছর। মানে ফোর্থ ইয়ারে থাকা পর্যন্ত আমি যাবার জন্য ট্রাই করতেছি। আমি যে গভর্নমেন্ট চাকরির জন্য কিছুদিন পড়াশোনা করে তো চাকরি হওয়ার সম্ভাবনাটা আছে, কিন্তু প্রাইভেট সেক্টর আমি জব পেলাম, কিন্তু খুব সিকিউরিটি নেই। সরকারি চাকরি ছাড়া উচ্চশিক্ষিত বেকারদের উপায় হলো বেসরকারি চাকরি। বেসরকারি পর্যায়ে তথ্য প্রযুক্তি, কৃষিজাত খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাত, চামড়া ও চামড়াজাত পণ্য, জাহাজ নির্মাণ ও তৈরি পোশাক খাত, পর্যটন ও পর্যটন সেবা, কারিগরি নির্মাণ খাতকে গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। কিন্তু এসব খাতের জন্য বিশেষায়িত ও দক্ষতা সম্পন্ন শিক্ষিত কর্মী অনেক সময়ে খুঁজে পাওয়া যায় না। আমাদের ব্যাংকগুলো সব ফ্যান্টাস্টিক ভাবে অটোমেটেড হয়ে গেছে। সেখানে কেন আমি আমাদের কম্পিউটার সায়েন্সের ছেলেমেয়েদেরকে ইন্টার্নশিপ করার সুযোগ দিলে সে ফার্স্ট ইয়ার থেকে করুক। এটা বিশ্ববিদ্যালয়কে অ্যালাউ করতে হবে যে সে 10 দিন কিন্তু সে আইটি রুমে বসে আছে, এটা কিন্তু তার পার্ট অফ স্টাডি। হ্যাঁ, ওই 10 দিন সে কোনো কিছু মুখস্থ করবে না। কমনওয়েলথ সেক্রেটারিয়েটের তৈরি তারুণ্য উন্নয়ন সূচকে 183টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 146তম। সূচকে সবচাইতে বেশি পিছিয়ে আছে তরুণদের কর্মসংস্থান এবং সম্ভাবনার ক্ষেত্রটি, যা নির্ভর করছে শিক্ষা, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের উপর। শিক্ষাবিদরা বলছেন, কর্মমুখী শিক্ষা বাস্তবায়ন না হওয়ার ফলেই দেশে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আমাদের দেশে কারিগরি শিক্ষাটাকে আরো একটু জনপ্রিয় করা প্রয়োজন। যারা নাকি কারিগরি শিক্ষা নিয়ে এসছে, আমি সবসময় এক ধরনের আনন্দ নিয়ে লক্ষ্য করেছি, তারা কিন্তু অনেক ভালো জানে। আমি আশা করবো আমাদের দেশের আরো অনেক বেশি ছেলে মেয়ে যেন অহেতুকভাবে একটা বিশ্ববিদ্যালয় কিংবা একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে একটা সাবজেক্ট পড়ে বেকার না থেকে সে যদি কারিগরি একটা শিক্ষা নিয়ে সে যদি নিজেকে কর্মক্ষম তৈরি করে নেয়, সেটা কিন্তু দেশের জন্য অনেক বড় লাভ হবে। সমস্যা সমাধানে শিক্ষা অবস্থায় সিলেবাসগুলোকে সময় উপযোগী করা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দেশ ও দেশের বাইরের মাঠ পর্যায়ের অপরাধীদের সুনির্দিষ্টভাবে শনাক্ত করা গেছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। চিহ্নিত হয়েছে ফিল্ড অপারেটিভদের হাত খুঁড়ে মূল হোতাদের হাতে টাকা পৌঁছানোর প্রক্রিয়াও। তবে ঘটনার বড় একটি অংশের তদন্ত বিদেশের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতার উপর নির্ভরশীল হওয়ায় তাদের শনাক্ত করা যাচ্ছে না বলে জানিয়েছে সংস্থাটি। বিস্তারিত ওমর ফারুকের রিপোর্টে। দিনের হিসেবে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার 1 বছর পেরিয়েছে এরই মধ্যে, যদিও মামলার বছর পূর্তি বাকি আর 40 দিন। এ সময়ের মধ্যে আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন পেছানো হয়েছে 10 বার। মামলার তদারককারী কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক জানালেন, তদন্ত প্রতিবেদন জমা দেওয়া না গেলেও ঘটনাক্রম দাঁড় করানো থেকে শুরু করে দেশ বিদেশের মাঠ পর্যায়ের অপরাধীদের শনাক্ত করতে সক্ষম হয়েছেন তারা। ফিল্ড অপারেটিভ পর্যায়ে কাজগুলো কি? কেউ সিস্টেম দুর্বল করেছেন, কেউ